যে বলছে যে বর্ডার গার্ড বাংলাদেশ, তারা বর্ডারটাকে সিকিউরিটি করা মূল দায়িত্ব, এটা তো ঠিক, দ্বিমত করবেন না। আমরা দেখতে পাচ্ছি যতটা তত রাজনৈতিক গণতান্ত্রিক আন্দোলন দমনে তারা যেভাবে সফল হচ্ছে বা যেভাবে ব্যবহৃত হচ্ছে, সীমান্তে সেভাবে ব্যবহৃত হচ্ছে না। কেমন হচ্ছে না দেখেন, আরাকান আর্মির সাথে মায়ানমার আর্মির কিন্তু যুদ্ধ চলছে, সংঘাত চলছে। সেই মায়ানমার আর্মির দল ধরে ধরে কিন্তু বাংলাদেশের মধ্যে অস্ত্র সহ চলে আসছে, তারা বাধার সম্মুখীন হচ্ছে না। ভিতরে আসছে, অনেক ভিতরে আসার পর অস্ত্র ত্যাগ করছে, তারপর তাদেরকে ধরেন আবার ফেরত পাঠানোর রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে কীভাবে আসাটা ঝুঁকিযুক্ত কিনা? নিশ্চয়ই ঝুঁকির। তারা তো কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হলো না, বা ওখানেই তারা আত্মসমর্পণ করছে না। রোহিঙ্গারা চলে আসলো 10 থেকে 11 লাখ, তার মাধ্যমে আরসাও চলে আসলো বাংলাদেশের মধ্যে। এখন বলছি যে ওদের মধ্যে আরসা আছে, তারাও এই কুকি চীনের সাথে যুক্ত হতে পারে, এই আতঙ্ক তো আছে। রোহিঙ্গারা যখন আসলো আমরা অর্থনৈতিক ঝুঁকিতে পড়লাম, নিরাপত্তার ঝুঁকিতে পড়েছি, রাষ্ট্র থেকেই বলা হচ্ছে, বর্ডারে বাধার সম্মুখীন হলো না। প্রতিনিয়ত বলতে গেলে আমাদের সীমান্তে হত্যার শিকার হচ্ছে, তাই না? 2 দিন পর একটা লাশ ফেরত পেলাম, এর আগে 2 জন মারা গেল, প্রতিনিয়ত হচ্ছে। এবং আপনি দেখবেন বলা হচ্ছে কি চোরাচালান হচ্ছে। আচ্ছা, চোরাচালান কি এক পক্ষে হয়? হয় ভারতের একজন দেয়, বাংলাদেশের একজন গ্রহণ করে, এইভাবে তো ভারতের একজন কিন্তু মারা যাচ্ছে না। কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন, যে এই নেতাদের ক্ষেত্রে যেই মন্তব্যটা আর্লি মন্তব্য করে ফেলেন, বা যে যার মতো করে হয়তো ব্যক্তিগতভাবে বলছেন, আবার দায়িত্বে থেকেও বলছেন, এখন এই জায়গায় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপনার বিএনপির মতো বড় বড় দল তারা আসলে একই সুরে কথা বলতে পারে না? এটা সোচ্চার হবে না। আপনার ল্যাকিংস থাকলে, আপনার দুর্বলতা থাকলে, আপনার ম্যানেজমেন্টে যদি ঘাটতি থেকে থাকে, রাষ্ট্র যদি সভরেন্টিটিতে ঝুঁকিতে যায়, তো সে ব্যাপারে আমি সোচ্চার থাকা কি আমার দায়িত্ব নয়? বিএনপি সেই দায়িত্বের জায়গা থেকে বলছে। আপনি দেখেন চোরাচালান, তো চোরাচালান যদি সীমান্ত হয়ে থাকে, তার মানে কি বাংলাদেশের মানুষ জীবন দেবে নাকি? আপনি চোরাচালান রহিত করেন, বিডিআর তো সেটাও একটা দায়িত্ব। এবং চোরাচালানের এক্সকিউজ দিয়ে যেভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করছে মানে বিজেপি, সেখানে কি একটাও ইন্ডিয়ার আজ পর্যন্ত হত্যা শিকার হয়েছে? বাংলাদেশের মানুষের মায়ানমার সীমান্ত হয় না, শ্রীলঙ্কা আপনার পাকিস্তানেও হয় না, নেপালে হয় না, বাংলাদেশে প্রতিনিয়ত মারা যাচ্ছে এবং বলা হচ্ছে চোরাচালান। তো চোরাচালান যদি হয়ে থাকে, তো সেটা নিয়ন্ত্রণ করার জন্য তো বর্ডার গার্ড বাংলাদেশের দায়িত্ব রয়েছে, তারা কিন্তু সেই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। অথবা এই ধরনের ঘটনা ঘটলে গ্রেপ্তার হবে, কিন্তু প্রতিনিয়ত কি বাংলাদেশের মানুষ জীবন দেবে? তাহলে সীমান্ত কিছুটা অরক্ষিত, সীমান্তে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। এই জায়গায় আমাদের সরকারের আপনার ইনিশিয়েটিভগুলিতে ঘাটতি আছে, বিদায় রাজনৈতিকভাবে আমরা বলছি যে তুমি এই সমস্ত জায়গায় মনোযোগী হও। দাদা খুব ভালো করে বলছিলেন। আচ্ছা, কুকি চিন তো 97-এ আমরা শান্তি চুক্তি করলাম জনসংহতি সমিতির আপনার সন্তু লারমার সাথে। সেখানে তো একটা অসঙ্গতি ছিল। সন্তু লারমা একটা অংশ চাকমাদের একমত হয়েছিল, চাকমা একটা বড় অংশ এবং অন্যান্য নৃগোষ্ঠীগুলি তারা কিন্তু একমত হচ্ছিল না। সেখানে যে ততটুকু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, চাকমার ওই অংশটা পেয়েছে, বাকিরা বঞ্চিত হয়েছে, তাই তো? পরবর্তীতে সন্তু লারমা নিজেও কিন্তু সেই শান্তি চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। অর্থাৎ কুকি চিন কেএনএফ এর প্রতি কিন্তু ওইখানকার নৃগোষ্ঠীদের একটা সমর্থন রয়েছে, তাদের মধ্যে ক্ষোভ রয়েছে না, কিন্তু সেই বিষয়ে তো দ্বিমত থাকার কথা না, যে পার্বত্য চট্টগ্রামে সেই 97-এর আগে যে পরিস্থিতি ছিল, আমাদের সামরিক বাহিনীর যে পরিমাণ সদস্য সেখানে গিয়ে আহত নিহত হয়েছেন, তারপরে যেই পরিবেশটা আসছে, একটা আকাশ মোটামুটি একটা ভালো পার্থক্য। কেন আপনি এটুকু কেন বলছেন না যে একটা সময় ওরকম ছিল, তারপরে সামরিক বাহিনী অনেকগুলি ক্যাম্প করে সেখানে পুরো নিয়ন্ত্রণে নিয়েছিল, তারপর যখন শান্তি চুক্তি হলো সেখান থেকে অনেকগুলি ক্যাম্প আমরা অপসারণ করে নিয়ে আসছি। এখন এই যে কেএনএফ এর কথা বলছেন, 2017 সালে তারা প্রথম আত্মপ্রকাশ করেছে, 2022-এ এসে তারা কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে এবং বেপরোয়াভাবে কিন্তু অনেকগুলি ঝুঁকিপূর্ণ ঘটনা ওখানে ঘটাচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে পরিস্থিতির অবনতি হচ্ছে, তারা মৌলবাদী বা জঙ্গি গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছে, তারা প্রকাশ্যে এসে তাণ্ডব করলো। এখন জনজীবনে ওই এলাকায় আতঙ্ক। তাদের সাথে আলাপের উদ্যোগ নেওয়া হলো, শান্তি আলোচনা, 2বার বসেছেন, আরেকবার বসার কথা ছিল। সেই সময় তারা যে চ্যালেঞ্জটা দিল, হ্যাঁ, তাদের উপস্থিতির যে জানান দিল, শক্তির যে জানান দিল, তারা যে সমস্ত ভারী অস্ত্র রকেট লঞ্চার পর্যন্ত তারা সংগ্রহ করছে সীমান্ত অঞ্চলে, মায়ানমার এবং মিজোরামের সাথে তাদের ওখানকার গোষ্ঠীর সাথে তাদের একটা যোগাযোগ হচ্ছে, তাই না? ক্রমান্বয়ে তারা শক্তিশালী হয়ে উঠছে, সভরেন্টিটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, সরকার এখন কঠোর হতে বাধ্য হচ্ছে। তো এই সময়গুলি কি সরকারের কোনো ইনিশিয়েটিভ ছিল? কোনো কার্যকর পদক্ষেপ কি সরকার নিতে পেরেছে? আর সেইগুলি নিয়ে যখন আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, বিরোধী দল হিসেবে যদি কথা বলে, মানুষ যদি কথা বলে, সেটাতে গোত্রদাহত্বর কারণ নাই, আপনাকে সংশোধিত হতে হবে। সেই দায়িত্বশীল সরকার দরকার। সেখানে সরকার মনোযোগ হলে নিশ্চয়ই বাংলাদেশের আপনার সার্বভৌমত্ব বিষয় তো কারো দ্বিমত নাই, যে কোনো মূল্যে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমি এটাও বিশ্বাস করি যে আমাদের রাষ্ট্রের সে সক্ষমতা আছে, কিন্তু সরকারের অনেক ব্যর্থতা আছে এবং সেটা নিয়ে
সোচ্চার হওয়া রাজনৈতিক দল হিসেবে বা নেতা হিসেবে আমাদের প্রয়োজন আছে, সেখান থেকে বলা। ওবায়দুল কাদের সাহেব কি বলছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এত বড় ঘটনা, আপনার সকল যৌথ বাহিনীকে সেখানে প্রয়োগ করতে হচ্ছে, ব্যবহার করতে হচ্ছে, উদ্বিগ্নতা দেখা দিচ্ছে। আপনারা বলছেন পার্শ্ববর্তী অন্যান্য জঙ্গি গোষ্ঠীর থেকে তারা সমর্থন পাচ্ছে, দেশের সমর্থন পাচ্ছে, আপনি বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। সীমান্তে লোক মারা যায়, আপনি বলেন বিচ্ছিন্ন ঘটনা। এখন বিচ্ছিন্ন ঘটনা যদি এইগুলি হয়, দেশের এত বড় ঝুঁকিপূর্ণ যখন চলে যায় আমাদের স্বাভাবিক জীবন এবং রাষ্ট্রের ধরেন নিরাপত্তা, সেটাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা যখন সরকারের দায়িত্বশীল লোকরা বলে, তো সেটা তো অনাকাঙ্ক্ষিত এবং সেটা তো উদ্বেগের। সেই জায়গা থেকে আমাদের না, অভিযান যেভাবে চলছে তারপরে তার মানে তো সরকার যথেষ্ট রকমের এখানে গুরুত্ব দিয়ে জিনিসটা পরিচালনা করছে এবং সবাইকে ডেকে নিয়ে আপনি কি আমাকে বলবেন যে এই অভিযান আপনি নিশ্চিত করছেন এই অভিযানে সবকিছু সমাধান হয়ে যাবে? আমার কাছে তা মনে হয় না।